তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল, আমি কি করেছি? বন্যা নিজেকে সামলে নিয়ে ধীরগতিতে বলল, আপনি কিছুই করেননি। আমারই কথা বলতে ইচ্ছা করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করল, শখের নারীর শখের থেকেও রাগের মূল্য 3 গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বন্যা তীর্যকভাবে তাকালো। বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ডোক গিলে সহসাই হাসার চেষ্টা করলো। বন্যা নজর সরিয়ে ব্যাগ গোছানোতে মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? বন্যা মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। মিম রুমে এসে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড় আব্বু তোমাকে ডাকছেন আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ। সর্বনাশ এখনও হয়নি, কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চটজলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। বন্যা গম্ভীর গলায় জানালো, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনেও না শোনার মতো চলে গেছে। নিচে নামতে আলী আহমদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল কি? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে নাকি বাকি কথা যেন তোমার সাথে বলি। তখন তো আমি জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে, আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? আকলিমা খান চাপা স্বরে জিজ্ঞেস করলেন, বন্যা কি এখনই চলে যাবে? তাই তো শুনলাম। আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যেও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসার বাহিরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে। বন্যাকে দেখে সাকিব মৃদুস্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল, আপনি কি আমাকে চেনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ার মামাতো ভাই। আমার কিন্তু আরও একটা পরিচয় আছে। বন্যা ব্রুকুসকে জানতে চাইল, কি তানভীরের বন্ধু? ও আচ্ছা। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল, এটা কি হলো? তানভীর সহসায় ঠোঁট উল্টালো। সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসাবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে যান। তানভীর আচমকায় সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? সাকিব তানভীরের হাত টেনে আহ্লাদী কণ্ঠে বলল, ভাবি, আমাকে বাঁচান। বন্যার হিমশীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? বন্যা আরশোকে তাকিয়ে প্রশ্ন করল, মানে? ও সরি সরি, বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ? আমার বাসা আমি চিনি, আমি একাই চলে যেতে পারবো, ধন্যবাদ। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে। তানভীরের পাশের সিটে সাকিব বসা। বন্যার কাছাকাছি এসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের প্রেশকিত রক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারল না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিঃশব্দ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর হঠাৎই ব্রেক কষল। সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসল, চোখে ইশারা দিচ্ছিস কেন? যা বলার মুখে বল। তানভীর ভারী কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলছি। গাড়ি থেকে নামবো কেন? তোরা কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙ্গুল দিয়ে রাখছি। যাবি? আচ্ছা যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে কিন্তু ফুপ্পি আর ফুফাকে বলবো, সাথে তোর আব্বুকেও বলবো। যা ইচ্ছে তাই বলিস। সাকিব নামতে তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়েই ফোন ছাপছে। তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ, না হয় এখানে নামিয়ে দেন, আমি একাই চলে যেতে পারবো।
তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে আসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর। মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিক থেকে অকেজো করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায়। তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভিতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়, কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেই বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফুসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বোনও শুধু তোমার অবুঝ মনের বিবশ বাসনা ছিল, আমার ছেলে মানসিক কথাগুলো ভাইয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এত রিকোয়েস্ট করিও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সব কিছু মেনে নিয়েছিলাম। সে ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেত। তবে ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ততা বোধ করলেও বিয়ের পর ভাইয়ার সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমনি ভাইয়ার অবাধ দৌড়ের অন্তও দেখেছি। 12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম। ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি, আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম। হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না। ভাইয়া বোনকে সবসময় বউয়ের মর্যাদা দিয়ে এসেছে। বন্যা, তুমি বিশ্বাস করবে না, ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বনুর জন্য সীমাহীন কেটেছে। বাসায় ফিরে প্রথম প্রথম বনুর চোখের দিকে তাকাতে পারতো না, বনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমিই বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলছেন ওনারাও আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনে বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করছিলেন। খুব সহজে কৌশলে আমার থেকে সব কিছু জেনেও নিয়েছেন। আমিও সেদিন কোনো কিছু বলতে আর দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাত হাসিটা দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিছুই বলবো না। বন্যা রাশভারী কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝেই করেছেন, তাই এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। তাহলে তুমি কেন রেগে আছো? এমনি 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 বলে কতদিন কত কথা কাটাবে? কি হয়েছে বলো? আমার কিছু হয়নি, আমি বাসায় যাব। তানভীর আসমকে বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমায় কিছু না হলেও আমার মনে প্রতিনিয়ত তেজস্বী জর্জ বইছে। অস্পষ্ট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতায় জড়িয়ে গেছি। শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখেছি। আর পারছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অবিনিবিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। বন্যা অতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল। তানভীর কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়না নেওয়ার সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। হৃদয়ের আত্মতা কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না।
এত উচ্চ আকাঙ্ক্ষী জীবনও আমার চাই না। আমি যে জীবনে আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় চেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার স্বার্থ আমার নেই। তাই ভালো হয় আপনি আমাকে কোনো কিছু যদি না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনের উথাল পাতাল ঢেউয়ের শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাট গলায় বলল, তুমি ভীষণ নির্দয়া। যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে, ততটা কৌশলে আমার নিপাতেও প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো, আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তাভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আব্বু একা চাকরি করে আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্টে বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদান স্বরূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো, কিছুই না। আব্বু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে, যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না, আর হবেও না। আপনাদের বাসায় আবির ভাইয়ের যোগ্যতা থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করত, কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতা বলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। তানবীরের অন্তঃসহ বিস্ফোরিত দুচোখ ভেতরে ভেতরে জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথায় তানবীরের হৃদয়ের নিরাঙ্গন ব্যথাগুলো ভেতরটাকে বড্ড পোড়াচ্ছে। মনের ভিতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুড়ে উদ্যত্ত ছাই হয়ে গেছে। তানবীর চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যা তত্র পায়ে এগিয়ে গাড়িতে বসল। বাকি রাস্তার কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানবীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ আর সেটা করেনি। মোখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10টা থেকে 11 ঘন্টা জার্নি শেষে আবির আর মেয়ে কক্সবাজার পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্টে আগে থেকে বুকিং দেওয়া ছিল, সেখানেই উঠেছে। আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত 1 সপ্তাহে ছুটাছুটি, অতিরিক্ত দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘও ঘুমিয়েছিল, তবে ঘণ্টাখানেক পরে মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধঘুমি থেকে পেটের উপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতে নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আসে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে, যে মায়া আমৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ এখন একান্ত মেঘের হয়ে গেছে, যে পুরুষে অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্ধ্রে রন্ধ্রে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনুজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়েছে। সমুদ্রের গর্জন কানে বাজতে মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হয় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজার এসেছে। বাসায় অনেকবার বলেও কখনো সেভাবে কাউকে রাজি করাতে পারেনি। মেঘ কিছুক্ষণই সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কী করবে বুঝতে না পেরে মেঘ বিছানা গিয়ে বসল। আবিরের উন্মুক্ত শরীর, গলার নিচে কিছুটা নিচে কালো তিলটা জ্বলজ্বল করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকায় সদাশয় হাসল। হাসির সাথে লজ্জার আড়াল করতে সহসা দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীরগতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙ্গুলের পাক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো। আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনের রাজকুমার আজ
আমার হৃদয়ে ফুস্ফরিত উত্তাপ চড়াচ্ছে। আবির ঘুমের মধ্যে পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুঁচকে নিবু নিবু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহুকি হাসি দেখে আবির আনমনেই হেসে উঠল। আবিরের হাসি দেখে মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইল। আবির আচমকাই এক টানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ দুচোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্যম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি। আবির ভ্রু নাচাইতে মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকাল। আবির 2 হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করল, তুমি এত লজ্জা পেলে আহিয়ে আসবে কেমন করে? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস, ছাড়ুন আমাকে। তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে যে নিজেকে দূরে রেখেছি, এটা যদি তুমি বুঝতে তাহলে 1 সেকেন্ডের জন্য আমার কাছ থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীতি কণ্ঠে ফের অনুরোধ করল, ছাড়ুন। আবির দৃঢ় কণ্ঠে বলল, মনের ভিতর যে আগুন জ্বালিয়েছ সে আগুন নিভাবে কে শুনি? মেঘ হতবিহ্বল। আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকল, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের উপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকল, ও বউ। মেঘ মৃদুস্বরে বলল, আবির সহসায় মেঘকে বিছানায় শুইয়ে কাত হয়ে মেঘের মুখের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করল। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদুরে কণ্ঠে বলল, আই ওয়ান্টেড ডিপ কিস। মেঘ বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস ভঙ্গিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হন নির্লজ্জ বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে আসছিলেন? মানে আমি কখন কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘুরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বর সুযোগ নিয়েছিলেন, এখন সব কিছু ভুলেও গেলেন? বাহ ম্যাডাম, বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি কি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করল, আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নিগড় গুমি থেকেও সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আমি আগেও বলেছি, আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না? কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ডোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। দূর পাগলি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসায় কেবল ভালোবাসাই অর্থবহ। আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করল। মেঘ উষ্ঠ উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতে মেঘ এক হাতে আবিরের চোখ ডেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করল। আবির গলা স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্ট শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি 1 সেকেন্ডও সময় নিলে না। মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছে পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো সাবি খুঁড়ে ফেলে দিব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, এখনই প্লিজ। আবিরের অনুরাগের সাগ্রহে মেঘের আগতি অচিরেই ব্যর্থ হলো। মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান, অনুভূতির রাজ্যের শানিত নিঃসঙ্গের আবাস। আবিরের আবেগপূর্ণ প্রতীয়মান আবেশে কেটে গেল আরও কিছুটা মুহূর্ত। আবিরের প্রণয়ের পরিণতি এখন পূর্ণতা লাভ করেছে। পরিতোষা লড়সায় মেঘের পর্ষা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে। আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটতে প্রায় সন্দেহ হয়ে গেছে। বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করেই বসে আছে, দুশ্চিন্তায় খায়ওনি কিছু। মেঘের আবদারা নিজের আবেগের বশবর্তী হয়ে তানবীরের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। মেঘদের ভাষার পরিস্থিতি দেখে সেই আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে।
ইদানিং মেঘের ব্যস্ততার কারণে তানবীরের বিষয়ে বন্যার সাথে তেমন কথাও হয়নি। তানবীরের রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়ক কোনো কথাই বন্যা জানে না। বন্যা তানবীরকে মুখ ফুটে সরাসরি চাকরির কথা বলতেও পারছে না, আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণও করতে পারছে না। তাই বুঝে না বুঝে তানবীরের সাথে রিয়েক্ট করে ফেলেছে। সেসব ভেবেই এখন খারাপ লাগছে। না পারছে তানবীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে, আর না পারছে দুপুরের ঘটনা বলতে। হঠাৎই হৃদ এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, আপু কি, তোমার কি মন খারাপ? না, কেন? স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ। বন্যা চোখ মুখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইল, কিছু বলবি? হ্যাঁ বল। মেঘ আপুকে একটা কল দাও, আপুকে অভিনন্দন জানাতে হবে। মেঘ বাসায় নেই, এখন অভিনন্দন জানাতে হবে না। মেঘ আপু কোথায় গেছে? কক্সবাজার। কি, আপু কক্সবাজার গেছে? হ্যাঁ, চলো আমরাও যাই। বন্যা রাগী স্বরেই বলল, যা এখান থেকে। প্লিজ আপু, চলো না কক্সবাজার যাই, আমার খুব ইচ্ছে। বন্যা ধমক দিতে যাবে তার আগে হৃদ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমি আপুকে রাজি করাতে যাচ্ছি, আমরা সবাই মিলে কক্সবাজার যাব। হৃদ এক ছুটে নিচে চলে গেছে। বন্যা নীরবে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ। আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছেন। আইরিন, পুপ্পি আর মালা শুধু আছে। সাকিব বিকেলের দিকে তানবীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাইশা আপুর ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। মালার আম্মু মাইশা আপুর বাসায়। মালাকেও সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু মালা জোরপূর্বকই মেঘদের বাসায় রয়ে গেছে। বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে। মালা সোফায় বসে মালিহা খানের সাথে গল্প করছে। মালিহা খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর বিয়ের বয়স তো হয়েই গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? এখন বিয়ের কোনো চিন্তাভাবনা নেই পুপ্পি? কাউকে পছন্দ করিস? মালা উদাস দৃষ্টিতে মালিহা খানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সামান্য কথাটা কি এতগুলো দিনের মধ্যে একবারের জন্য জিজ্ঞেস করা যেত না? মালিহা খান ফের বললেন, কি হলো? মালা মলিন হেসে উত্তর দিল, এখন আর বলে কোনো লাভ নেই। মালিহা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবিরের কাহিনী তো শুনলি, ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলেই দিত, তাহলে কি ঘটনা এত দূর পর্যন্ত আসতই না। অবশ্য আবিরকেও এত দোষ দেওয়া যায় না। এ বাড়িতে থেকে এত বছরে আমি কোনো অধিকার দেখাতে পারিনি, সেখানে আবির তো ছোট থেকেই দূরে ছিল। সেসব বাদ দে, তোর তো এমন কোনো সমস্যা নেই। পছন্দ থাকলে বল, আমি তোর আব্বুর সাথে কথা বলে নিব। তোমার ছেলের মতো আমার এমন কেউ নেই, বাদ দাও এসব কথা। এমন সময় তানবীর বাসায় আসছে, চোখে মুখে বিষণ্ণতা। তানবীরের নিষ্পাপ চেহারা দেখে মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? কিছু হয়নি বড় আম্মু। চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? তানবীর মলিন হেসে বলল, কই না তো। মালিহা খান দৃঢ় কণ্ঠে বললেন, আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম। ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল, তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না। কি হয়েছে বাবা? তানবীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। ঠিক আছে। বেলা বাজে 10:45। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মেঘ সে ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার কোনো কথাই কানে তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, এই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কমই শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাও ভালো। মেঘ মন খারাপ করে বলল, চলুন না সমুদ্রে যাই। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কুচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অদরের কোণে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে দাঁতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালেই আমার হৃদয়ে শোণিতের ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ বেংসি কেটে বিড়বিড় করল, আপনি একটা। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আঁকিতেছে অদম্য কণ্ঠে বলল, বলো বলো, বউয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছে হব, পরনারীর চোখে না হয় শুধু সাধু পুরুষই হব। মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করল, আপনি যদি সমুদ্রে নাই নিবেন, তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে কেন এনেছিলেন এখানে? মেঘের মুখে এমন কথা শুনে আবির পিক করে হেসে উঠল। কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল, বিয়ে করা বউকে হানিমুনে এনেছি, তার জন্য এত বড় কথা? আজই বউয়ের মুখে হাইজ্যাকের কথা শুনতে হচ্ছে।
এই জীবন রেখে আর কি হবে? মেঘ ব্রু কুঁচকে রাগী চোখে তাকিয়ে আছে। আবির এক মনে হেসেই যাচ্ছে। মেঘ কিছু না বলে উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ ঘেঁষে দাঁড়ালো। মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত এলোমেলোভাবে করে দিয়েছে। মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলোভাবে উঠছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছু বলল না। আবির মুচকি হেসে আস্তে করে বলল, হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমান কেন যেতে চাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল, রাগ করে না জানো, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ, ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই, কিন্তু মেঘ আর আসছে না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলল। মেঘের রুমে আসার কোনো নামই নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করে গুরুগম্ভীর কণ্ঠে বলল, খুব সুখে আছিস না? দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না। বউ পেলে আগেই তো সব ভুলে যেতিস। এখন আর কি বলবো, শুধু একটা কথাই বলি, বউ কিন্তু আমারও আছে। আবির রাকিবের কথার প্রতিউত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চস্বরে বলতে শুরু করলো, রাকিব রে, তুই ঠিকই বলছিলি। রাকিব থতমত খেয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি বলেছিলাম? রাকিব আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, চুপ থাক। আবির পগার কণ্ঠে ফের বলল, বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝতেছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি বলছিলাম। এই দুদিনেই আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপাসরা বলছে, কত নাটক করে যে বিয়েটা করলি, এখন আবার গার্লফ্রেন্ড খুঁজিস, হারামি কোথাকার। আবির কণ্ঠ 3 গুণ শৃঙ্গে তুলে আবারও বলে উঠল, রাকিব, তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে। মেঘ রুমে আসতে আবির পিস করে বলে উঠল, কাজ হয়ে গেছে, এখন রাখি। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কাকে মিস করছেন? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল, আমার গার্লফ্রেন্ডকে। কে সে? ছিল কোনো এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস, তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসত। আমাকে দেখার জন্য দিন রাত চটপট করত। আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দিয়ে আনা ছিল। অথচ তুমি সামান্য কথাতে মেঘের দুচোখ টলমল করছে। একরাশ মন খারাপের মুহূর্তেই মনের উঠোনে অন্ধকার নেমেছে। বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। মেঘের মন বলছে, আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতে পারেই না, কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না। তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মোড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আচমকায় নাক টানা শব্দে আবির দৃষ্টি ফেরালো। মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের দুবাহু চেপে ধরে আদুরে কণ্ঠে বলল, হে হে, কী হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো, আগেই বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরাটাকে আমি নিয়ে আসছি। যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের উপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলে যার বুকে তোলপাড় চলত, আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করত, না খেয়ে বসে থাকতো। সময়ে অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করত। অভিমানে গাল পোলাতো। সে অভিমান বলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? আবির ভ্রু গুটিয়ে দৃঢ়কণ্ঠে ফের বলল, বউ, তুমি প্রেমিকা হিসাবেই ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে গেছে। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনেই হাসল। আবির কিছু বলতে যাবে তার আগে মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার উপর উঠে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎই আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখে উৎকণ্ঠার রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা আলগোছে চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ হঠাৎই আবিরের কপালে নিগড় চুমু দিল। আবিরের প্রশস্ত দুচোখ সহসায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সরতেই আবিরের বিমোহিত চাহনির মুখোমুখি হলো।
আবিরের চাহনি দেখে মেঘ ভিতরে ভিতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাহিরে আর প্রকাশ করল না। মেঘ ডোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অদরে নিজের অদর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের উপর, দুইটা দেহ একসঙ্গে লেপ্টে আছে। মেঘের পাতলা অদর আবিরের নিয়ন্ত্রণে। আবিরের নিখাত ভালোবাসায় মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। দুচোখ বন্ধ করে শার্টের উপর দিয়ে আবিরের পিঠ খামচে ধরেছে। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানবীরের সাথে বন্যার কোনো কথাই হচ্ছে না। বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে তানবীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানবীরের নাম্বারে কল দিল, কিন্তু তানবীরের নাম্বার বন্ধ। বন্যা ব্রুকুসকে নাম্বারটা চেক করে আবারও কল দিল। তানবীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। চোখের সামনে আয়েশার থাপ্পড়ের ঘটনাটা বারবার মনে পড়ছে। বন্যার কপাল চাপড়ে রাশভারী কণ্ঠে বলল, সবসময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিস, তাহলে কাল কেন পারলি না বন্যা? ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানবীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। বয়ে বন্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশে বিশে না পেয়ে আইরিনের দেওয়া একটা নাম্বারে কল দিল। মূলত ফোনটা মাহমুদা খানের। আইরিন কল রিসিভ করে পিস করে বলল, ভাবি কোথায় তুমি? বাসায়। কেন? তানবীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সেজে বের হয়েছিল, এখনও বাসায় আসেনি। বাসার সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কথা হয়েছে? না, কিন্তু কোথায় উনি? জানি না, ফোন বন্ধ। ভাইয়ের বন্ধুরাও কিছু জানে না। এখন রাখছি, কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শোনো, আইরিন কল কেটে দিয়েছে। বন্যা দু হাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানবীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যার খুব ভালোই ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেসব ভেবেই ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা চিৎকার করে এখন কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তির সৃষ্টি হবে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। তানবীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমদ খান আবিরের নাম্বারে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমদ খান গম্ভীর গলায় বললেন, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ব্রুকুসকে বলল, জানি না, আমার সাথে তো কথা হয়নি। ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখা দেখি তানবীরও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি মানে? আবির ডোক গিলে শান্ত কণ্ঠে বলল, তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথাই হয়নি। আমার ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কি না। আর যাই হোক, পছন্দ থাকলে আগেভাগেই জানিও। জি আব্বু। আলী আহমদ খান ফের বললেন, খোঁজ নিও, তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কি না। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, মানে? এখন আর মানে করতে হবে না। তুমি যে আরও 3 বছর আগেই কাবিনের কাজ সেরে ফেলেছ, এটা আমি খুব ভালো করেই জানি। শুধু আমি না, এখন বাসার সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানবীর। তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভেবো না তোমার বিয়েতে আমি এমনি রাজি হয়ে গিয়েছি। আমি শুধু তানবীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেদিন রাজি না হতাম তাহলে তোমার ভাইয়ে সম্পর্ক নষ্ট হতো। সেটা আমি কোনোদিনও চাই না। আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকম থাকুক। তাই আবারও বলছি, তানবীরের সম্পর্কে এমন কিছু জানলে আগেই জানিয়ে দাও। আবির তপ্ত স্বরে জানালো, আমি তানবীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো। আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, তানবীরের সাথে কথা বলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। আবির প্রভূত আখিতে দূরের আকাশে চেয়ে আছে। মেঘকে না পেলে আবির মরে যাবে। এই কথা আলী আহমদ খানকে বলায় আবির তানবীরের উপর নিজের রাগ ছেড়েছিল। অথচ তাদের বিয়ে নিয়ে কোনো ঝামেলা ছাড়া সম্পন্ন হওয়ার পেছনে তানবীরেরই হাত ছিল। এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে। তানবীরকে জড়িয়ে দৌড়তে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আবির সঙ্গে সঙ্গে তানবীরের নাম্বারে কল দিল। সবার মতো আবিরও নাম্বার বন্ধই পেয়েছে। আবির কল দিতে আনমনে রুমে ঢুকতে মেঘের লম্বা চুল আবিরের চোখে মুখে লাগে।
মেঘের ভেজা চুলের পানিতে আবিরের মুখ সহ গলা পর্যন্ত ভিজে গেছে। মেঘ পেছনে ঘুরে আবিরকে দেখেই মৃদু কণ্ঠে বলতে শুরু করলো, সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল, বিয়ের পর বউয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলই তো আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে। মেঘ চিবুক নামিয়ে কয়েক কদম ফেসাতেই আবির আশ্চর্য নয়নে তাকালো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো, গলায় একটা স্কার্ফ, ওড়না পেঁচানো। আবির বিস্তীর্ণ আঁখিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব। মেঘ মোলায়েম কণ্ঠে উত্তর দিল, ঘুরতে যখন নিয়েই যাবেন না, তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কী হবে? তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছে। একবার বলুন ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এখনই সাজুগুজু করব। আবির মৃদুস্বরে বলল, থাক না, এভাবেই তো ভালো লাগছে। কাছে আসো, হাতাটা ঠিক করে দেই। মেঘ বেঞ্চি কেটে বিড়বিড় করল, আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি, আপনার কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার, সেখানে শার্ট আর এমন কি? এদিকে আসো। মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনে শার্টের হাতা ফোল্ড করতে করতে দৃঢ়কণ্ঠে বলল, বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে? না, কেন? তানবীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানবীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানবীরও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল, বললেন রাত থেকে তানবীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে বলল, বাসায় নেই মানে? কোথায় গেছে? কেউই জানে না, তানবীরের ফোনও বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো তো কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নাম্বারে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে, কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুবার কণ্ঠে বলে উঠল, এই তাসেরা বদের হাঁটি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, এসব কী ধরনের ভাষা? হ্যাঁ? মেঘ আরশোকে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসল। আবির যে তার পাশে বসা, এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলেই গিয়েছিল। মেঘ আস্তে করে ডোক গিল, শান্ত কণ্ঠে বলল, ভাবি, আপনি আমার ভাইকে কি বলেছিলেন? আবির মৃদু হাসল। বন্যা উষ্ণস্বরে বলতে শুরু করলো, আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিব। উনি আমার কথা ঠিক মতো না বুঝেই ফোন বন্ধ করে ফেলেছেন। এতে আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস। আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারে না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিছুই নেই। বন্যা কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথায় এলিয়ে দিয়ে আস্তে করে বলল, বন্যাটা না পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তা আমার মাথায় ঘুরছে। আবির কিছু না বলেই আসিফের নাম্বারে কল দিয়েছে। রিসিভ করতে আবির একদমে বলতে শুরু করলো, ভাইয়া, আমি তোমাদের বিয়ে হানিমুন আটকিয়েছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার। আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আরিফ, মিম, তানবীর সবাইকে নিয়ে আসবে। 2-1 স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে। বুঝতে পেরেছ? আসিফ বাড়ি কণ্ঠে বলল, এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবেই যখন একা কেন আসবে? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদেরকে নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। তানবীরকে আমি কোথায় পাবো? ওর ফোন তো বন্ধ। সেই সব আমি দেখছি। তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা। আকাশ জুড়ে রগরগে তারার মেলা। প্রকৃতি চেয়ে আছে অদ্ভুত শীতলতায়। সমুদ্রের উর্মিল ঢেউ শরীরের সাথে সাথে মনকেও প্রাণবন্ধ করে তুলছে। মেঘ আবিরের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে, চোখে মুখে উজ্জ্বলতা। অদ্ভুত এক ভালো লাগায় মন অশান্ত হয়ে উঠেছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে। মেঘ সীমাহীন সমুদ্রের পানি কিছুক্ষণ তাকিয়ে থাকে। আচমকায় আবিরের অভিমুখে তাকায়। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি যেদিন প্রথমবারের মতো কক্সবাজারে এসেছিলাম সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়েই আসবো। তানবীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজি হইনি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে। এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বউয়ের সাথে বোনের আচরণ করা কতটা শাস্তিস্বরূপ এটা কি তুমি বুঝবে? তখন তোমাদের নিয়ে আসলে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসল। ঘণ্টাখানেক ঘুরে ডিনার করে দুজন একটু রাত করে রিসোর্টে ফিরেছে।
আবির মেঘের ফোন থেকে বন্যার নাম্বার বের করতে যাবে, হঠাৎই আবিরের নাম্বারটা চোখে পড়ল। আবির মৃদু হেসে আমার আবির এর পিছন থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে। বন্যার নাম্বার বের করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছে। মেঘ বিকেল থেকে বন্যার বোনকে কম করে হলেও 50 বার কল দিয়েছে। রিতকে বলা মাত্রই কক্সবাজার আসতে রাজি হয়ে গেছে। বন্যার বোন শুরুতে রাজি না হলেও মেঘের তুমুল জোরাজোরিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বন্যাকে পাঠাতে রাজি হয়েছে। মেঘ বলেছিল বন্যার আপু যেন তাদের সাথে আসে, কিন্তু সময়ের অভাবে উনি যেতে পারছেন না। বন্যার বাসায় সবাই রাজি হলেও বন্যা কক্সবাজার যেতে একদমই রাজি না। মেঘের অতিরিক্ত জোরাজোরির জন্য এক পর্যায়ে মেঘের কল রিসিভ করা বন্ধ করে দিয়েছে। মেঘ শুয়ে শুয়ে অনর্গল তানবীর আর বন্যার কথা বলেই চলেছে। আবির অনেকক্ষণ যাবতই ট্রাই করতে করতে একসময় তানবীরের ফোনে কল ঢুকেছে। তানবীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্তস্বরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আইরিন, মিমরা সবাই কক্সবাজার আসছে। তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস। তানবীর শান্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির ভারী কণ্ঠে বলে উঠল, সমস্যা নেই, তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা তার ভাইও আসবে, এই আর কি। ঠিক আছে, তাহলে রাখি। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ। আমাদের সাথে? মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ। তুই তো আসবি না, থাক তাহলে। তানবীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কয়টায় রওনা দিবে? আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আসিফ ভাইয়াকে তাহলে কল দিচ্ছি, তোর ইচ্ছে সেটা। আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ব্রু নাচাল। মেঘ সাহসেই বলে উঠল, আপনার মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে? এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝি তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন বন্যা আসবে, বন্যা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের ফোন মেঘের হাতে দিয়ে বলল, দেখো মেসেজে লেখা। শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছে অচিরেই ভুলে যেতে হবে। আপনি ভাইয়াকে কি বলেছেন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে 72 ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তবে 72 ঘন্টার মধ্যে সঠিক সমাধান না আসতে পারলে 72 ঘন্টার পর পরিবারের পছন্দকে মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজার আসবেন। আর যদি মনে করেন আপনার আমার ভাইকে প্রয়োজন নেই, তাহলে 72 ঘন্টার পর আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপনি ভাবি হতে না পারলেও দুঃসম্পর্কের ভাবির সমান মূল্যায়ন করব। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না, তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটাও বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করলো, আপনি যে মেসেজ পাঠিয়েছেন বন্যা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হলে সব কিছুই জানবে, কিন্তু আপাতত তাদের মধ্যকার ঝামেলাটা মেটানো প্রয়োজন। মেঘ হঠাৎই আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ, আমার আর ভালো লাগছে না। আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইল, তুমি তাই চাও? ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাইবে তাই হবে। বন্যা কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষ করে বন্যার বোন রুমে আসছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদুস্বরে বলল, কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, ওদের বাসায় কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আসিস কেন? মন খারাপ না, মেঘ ওর হাজব্যান্ড দুজনেই খুব করে রিকোয়েস্ট করছে, আব্বুর সাথে কথা বলে রাজিও করিয়েছে। তোর এখন কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি। হৃদা, তোর যত খরচ লাগে সব এখান থেকে করিস। উঠে প্যাকিং কর। বন্যার শীতল চোখে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কেন বুঝিস না তুই? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে, জানিস তো? এই অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি শুধুমাত্র তোর মন ভালো করার জন্য, তাই কোনোভাবেই মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বন্যা মলিন হেসে বলল, ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেয়ে মাইরিন আর বন্যা পাশাপাশি বসেছে।
তানভীর, হৃদ আর আরিফ বিপরীত পাশে। আসিফ আর জান্নাত আলাদা বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে হৃদের সাথে টুকটাক দুষ্টমি করছে। হৃদ বয়সে আইরিন আর মিমের মতোই। বন্যা কারোর সাথে তেমন কোনো কথাই বলছে না, নির্বাক চোখে শুধু তানভীরকেই দেখছে। তানভীর প্রায় পুরো রাস্তায় চোখ বন্ধ করে বসেছিল। দু একটা কথা বললেও বন্যার সাথে কোনো কথা বলছে না, আর না একবারের জন্য তাকিয়েছে। মেঘ আর আবির আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছে। মেঘ আজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরেছে, যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে। মিম, আইরিনরা নেমে ছুটে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানভীর নামতেই আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল। মনের ভিতর সাফা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না, তবুও তানভীর মলিন হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আসিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ফাজলামো করছে। আবার বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিম আর হৃদ টুকটাক কথা বলছে। হৃদ এর আগে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল, কার কার সাথে গিয়েছিল, এখানে কেন আসছে, সেসব নিয়ে গল্প করছে। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর আর ভাইয়ের মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে? আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না। এদিকে আবিরও তানভীরকে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। তানভীরের নিস্তব্ধতায় আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘুরোঘুরি শেষে যে যার মতো করে রুমে গেলেও আবির আর তানভীর যায়নি। আবির তানভীরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবু আমি কারো সুখের সময় দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস? তুই খুব ভালো করেই জানিস তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনও দুঃস্বপ্নই হয়ে থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে আসছিলাম, কিন্তু তোর দুঃখ বলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি। এখন বল তোর কী হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া। বন্যার চোখে আমি তানভীর অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসাবে যথাযথ হলেও প্রেমিক হিসাবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে? আমাকে বাস্তবতার 3 পাতা অভিজ্ঞতার অভিব্যক্তি বুঝিয়ে দিয়েছে। আবির মৃদু হেসে বলল, এটার এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সব সময় নিষ্কর্ম আর অযোগ্যই থাকে। ও ওর পরিবারের সিদ্ধান্তের বাহিরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাহিরে কিছু করতে বলেছে কে? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চ শব্দে হেসে বলল, রিজেক্ট তাকে করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্কে কোথাও নেই। হৃদয়ে জায়গা দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার উপর রাগ করে ফোন বন্ধ করেছিস, আর সেই রাগ সে আমার বউয়ের উপর জেড়েছে, কারণ বন্যার প্রিয় মানুষ তুই আর তোর কাছের মানুষ মেঘ। অধিকার বোধ না থাকলে কেউ কারো উপর রাগ দেখায় না তানভীর। তুই খুব ভালোভাবেই জানিস বন্যা বাস্তববাদী একটা মেয়ে, সে তোকে বাস্তবতা নিয়েই জ্ঞান দিবে। এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস, সে কি এটা জানে? না। আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবারে বন্যার বড় আপুর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কাবিন হবে, 5 থেকে 6 মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কে বলল? হৃদ বলেছে। বাহ, এখনই শালার সাথে এত মিল? এত মিলের কিছু নেই, আসার সময় বলেছে তাই শুনেছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আসমকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানভীর আবিরের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনও মনে দোটানা আছে? মনের কোণে অবিশঙ্কা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে, যে কোনো মূল্যেই হোক বন্যাকে তোর চাই। প্রেমিকা কেন কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার উপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি, বরং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। বন্যা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই। হয়তো মেঘের মতো সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথা সঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবেসেই দিতে হয়। তানভীর ডোক গিলে অক্লিষ্ট কণ্ঠে বলল, এখন আমার কি করা উচিত? আবির মেকি স্বরে বলল, সামনে সমুদ্র আছে, যা 1 বালতি পানি খেয়ে আয়। ফাজলামো করো না তো প্লিজ।
সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তো যা ইচ্ছে করিস। যা ইচ্ছে মানে? আবির আরসোকে তাকিয়ে গুরুবার কণ্ঠে বলল, রিল্যাক্স। তানভীর নিঃশব্দে হাসল, সাথে আবিরও হাসল। দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেঘ বেগরে ঘুমাচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদলখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এ দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে ওঠে, তার সংস্পর্শ পেলে আবিরের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনি আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময়ের নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করল। মেঘের ঘুমের মধ্যে আটকে উঠেছে। কুণ্ঠায় চোখ মেলতেই আবিরকে দেখতে পেল। আবির সস্নেহে প্রশ্ন করল, ভয় পেয়েছ? মেঘ শুকনো ডোক গিলে কিঞ্চিত হাসার চেষ্টা করল। কোনো কথা না বলে আচমকাই আবিরের চওড়া বক্ষস্থল নিজের জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বুলাতে লাগলো। কিছু সময় নীরবতাই কেটে গেছে। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আছর দিতে দিতে ডাকল, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে, কিন্তু কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না? মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 হয়েছে। এখন বলো আবির। আবির ভাই। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে, বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙ্গুলের নখ দিয়ে আবিরের বুকের উপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতে আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের উপর A+M লিখতে হবে না ম্যাডাম, এই নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে এখানে। আপনাকে যেটা বলছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির, গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না আমি কি স্কুলে পড়তে আসছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে আসছো। বলো আবির, এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছ? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম হব। মেঘ অতর্কিতে আবিরের বুকে সিমটি কাটল। আবির মৃদুস্বরে ফের বলল, কি বলতে চেয়েছিলে বলো। আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম। আপনার রুমের দেওয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? দিলশা মানে হৃদয়ের রানী। ছোটোবেলায় স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করে সে এই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমার সে কি বাহানা, বায়না তোমার নাম যেন দিলশা রাখে। এমন আজগুবির নাম শুনে বাসার মানুষ আমার কথা কানেই তোলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে শুধু আমিই দিলশা ডাকবো। নামটা সুন্দর না? মেঘ অনুষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না, আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছেও কোনো ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন আপনাকে কি বাহিরের কেউ বলেছিল? বাহিরের মানুষ শুধু বাহিরের নিউজ দিতে পারে, বাড়ির ভিতর কী চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিলেন। আব্বু? হ্যাঁ, কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করেছিলেন। আমাকে ছেলের সামনে যেতে জোর জবরদস্তি করেছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়েক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেদিন শুনুনি, সবই ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পরও আপনি এত বিতে ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছেন সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। সেখানে এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। বাহিরে থাকাকালীন হঠাৎই আমার ওই নাম্বারটার কথা মনে পড়ে। কৌতূহলবশত নাম্বারটা ভাইকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কিনা। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিলেন। সিমটা তোমার আব্বু মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল। আমি সেদিনই বেশ অবাক হয়েছিলাম।
50% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আবার 50% সন্দেহ ছিল, তাই তখন বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেইনি। ভাইয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপর যা হোক একটা সিদ্ধান্ত নিব। তুমি আমার সাথে থাকবে। আচ্ছা, এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে তো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়ল। পাশাপাশি দুটো রুমে 2 কপতের চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম নেওয়া হয়েছে। মিম আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোফায় হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানবীরের নাম্বার বের করে 2-1বার কল দেওয়ার চেষ্টা করছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানবীরও একইভাবে চটপট করছে। ভোরের আলো ফোটার আগে সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। তবে জান্নাত আর আসিফকে কেউই আর ডাকেনি। আবির আগেই বলেছিল তাদের বিরক্ত করবে না, তাই ইচ্ছে করে আর ডাকেনি। তানবীর কিছুক্ষণ দাঁড়ালো। মেঘ আর আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পরে আসিফ আর জান্নাত আসছে। আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, এই আমাদের ডাকলি না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিলাম, বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চললো, এখন আর আমাদের সেই সুযোগ দরকার নেই ভাই। তোরা নবদম্পতি, এখন তোদের সুযোগ লাগবে। আবির মেকি স্বরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না, নিজেরাই করে নিতে পারবো। এই জন্যই তো বাসর রাতে বউকে নিয়ে পালিয়েছিস। আবির শব্দ করে হাসল, সাথে আসিফও। মেঘ, মিম, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্রে পা ভেজাচ্ছে, ঢেউয়ের গতিতে ছুটি করছে। আরিফ আর হৃদও তাদের সঙ্গ দিচ্ছে। আবির আর আসিফ তানবীরের বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলল। এক সময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকে, দাঁড়াও বন্যা। জি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় বলল। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলাম, তোমার তানবীরের সাথে কী নিয়ে ঝামেলা হয়েছে? আমি জানি না, আর জানতে চাইও না। আজ আমি তানবীরের ভাই না, বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতিমধ্যে জানো তানবীরের জীবনে কেউ একজন ছিল, তুমি তাকে দেখেছ। সেই সব কৈশোরের আবেগ ছিল। এখন সে অনেক আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছে। তোমাকে তানবীর ছোট থেকে চিনলেও কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবেনি। যেদিন প্রথমবারের মতো ও তোমাকে নিয়ে ভেবেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টাই আছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্নছাড়া। শুধু তোমার জন্য সে লাইফস্টাইল পরিবর্তনই এনেছে। আমি এখন পর্যন্ত তানবীরকে কম করে হলেও 50টা গড়ি কিনে দিয়েছি, কিন্তু ও কোনো দিন ভুলেও একটা গড়ি পড়েনি। অথচ তুমি একবার তাকে একটা গড়ি দিয়েছিলে, সে ওই গড়িটাই ঠিকই পড়েছে। এমন ছোটোখাটো হাজারো পরিবর্তন ওর মধ্যে এসেছে। প্রথম আমি ওকে বলে বলে সব কাজ করাতাম, এখন সে আমার থেকেও বেশি বোঝে। আমাদের বিয়ের ব্যাপারটাও একা হাতে সামলিয়েছে। তানবীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা আছে। তোমার মুখ থেকে কোনো একদিন শুনেছিল তোমার আব্বু তোমাদের সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিবে। সেদিনই রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বই কিনে পড়াশোনাও শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানবীরও নিজেকে সেভাবেই উপস্থাপন করতে চেয়েছে। তবে প্রতিটি মানুষের আবেগ, অনুভূতি ভিন্ন রকম। হয়তো ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে, তাই তোমার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট করে কথা বলছি না, কিংবা দোষারোপও করছি না, শুধু তানবীরের অবস্থানটা বোঝানোর চেষ্টা করছি। তানবীর যদি একবার বলে সে চাকরি, ব্যবসা কিছুই করবে না, তবুও তাকে কেউ কিছু বলবে না। অন্তত পক্ষে আমি তো নই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। আমার টাকায় নয়, বরং ওর নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা। তানবীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম, সবাই জানে আমার ছোটোখাটো বিজনেসের 70% শেয়ার আমার নামে। কিন্তু তারা কেউ এটা জানে না এই 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানবীরের, 20% মেঘের, আর 20% বাকি 10% মিম আর আদির। এই কথা তানবীর পর্যন্ত জানে না। আমি কোনো দিন ওকে জানানোর প্রয়োজনও মনে করিনি। আমি তানবীরকে সবসময় সুযোগ দিয়েছি, ও যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানবীর ব্যবসায় অমনোযোগী বলে চাচ্চু প্রায় রাগারাগি করেন, কিন্তু মেঘ, আমরা দুজনেই তানবীরকে পুরোপুরি সাপোর্ট করছি, যেন পড়াশোনা করে একটা জব নিতে পারে। তোমার ইচ্ছেকে প্রাধান্য দিতেই তানবীর সব কিছু ছেড়েছে। সে তুমি যদি ওর হাত ছেড়ে দাও, ও কি করবে বলো? বন্যা ডোক গিলে শান্ত কণ্ঠে বলল, উনি আমার কথাতে এতটা কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরির চেষ্টা করছেন, এগুলো আমি কিছুই জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করেন না, এমন অগোছালো জীবনযাপনও পছন্দ করেন না। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া কিছুই করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম।
তোমার পরিবারের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই, তাই না? না, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, তানবীরকে পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব মনোমালিন্য ভেঙে মন হালকা করো। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, চলো বউ। বন্যা শক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ থাকুক এখানে। আবির ব্রু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে চোখের ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা না কেমন জানি ঘুরছে, চোখে ঝাপসা ঝাপসা দেখছি, প্রেশারটা মনে হয় 20-এ নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হায় আল্লাহ, এখন যে কি হবে? তাড়াতাড়ি রুমে চলো, এখানে আর থাকা যাবে না। তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগে আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বন্যা থ হয়ে তাকিয়ে আছে। আশেপাশে মানুষের অনেক ভিড়। বন্যা একা একা হাসছে আর মনে মনে ভাবছে, মেঘ গতকাল কতগুলো ফুল কিনেছিল, সেগুলো যত্ন করে পানির বোতলে ভিজিয়ে রেখেছিল। মেঘ দ্রুত রুম থেকে সেই ফুলগুলো নিয়ে আসছে। তানভীরের হাতে ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিকমতো প্রপোজ করতে না পারলে আজকের পর আমার ভাবির দিকে ভুলেও তাকাতে পারবে না, এই আমি বলে রাখলাম। এই যে আমার উনি সাক্ষী। আবির নিরেট কণ্ঠে বলল, একদম ঠিক, আজকের জন্য লাস্ট চান্স, আজকের পর আমরা কেউ তোর সাথে নেই। তানভীর মলিন হেসে বলে উঠল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ফিরে আসবে না, খিদায় বেহুশ হয়ে গেলেও না। ঠিক আছে বোন আমার, আপনি যা বলবেন তাই হবে। তানভীর ফুলগুলো হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আসলো। এত এত মানুষের ভিড়ে বন্যাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বন্যা সমুদ্রের পাড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর বন্যার পাশ ঘেঁষে দাঁড়াতেই বন্যা চমকে উঠে কিছুটা সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে তানভীরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তানভীর বন্যার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করল, নিষ্করুণ এই পৃথিবীতে অপ্রিয় কেউ অনিচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেলেও একটা মেয়ে যেভাবে রিয়েক্ট করে, সে রিয়েক্টটা হৃদয় ছুঁয়ে যাওয়া মানুষটার সাথে কখনোই করতে পারে না। হৃদয়টাকে আজীবন বেঁধে রাখবে বলা মেয়েটাও একটা সময় কারোর প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই না বন্যা? বন্যা মাথা নিচু করে বলতে শুরু করলো, সেদিন আপনার সাথে এভাবে রিয়েক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। মেঘের বিষয়, বাসার সব বিষয় নিয়ে সেদিন একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলেছিলাম আমি কথা বলতে চাইছি না, তবুও আপনি জোর করছিলেন, তাই না চাইতেও রাগ করে দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম, আপনি সেটা না বুঝে রাগ করে ফোন বন্ধ করে দিলেন। আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সব সময় দেখে আসছি আপনি খুব দায়িত্বশীল একটা ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। সে আপনি কিনা আমার সাথে এমন কাজ করলেন? মেঘের বিয়ের আগেও 2-3 দিন আমার কল রিসিভ করেননি, নাম্বার ব্লক করে রেখেছিলেন, এখন একদম বাসা থেকে চলেই গিয়েছিলেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যা শেষ কথাগুলো বলতে বলতে কান্নাই করে দিয়েছে। তানভীর আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসাই বন্যার কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ, আমি সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর কখনোই এমন হবে না, সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর, আমার উপর রাগ করে আমাকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিক হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো হয় বিয়ে করার আগে আমাকে এই সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলো। বন্যার দুচোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, ঠিকমতো কথাও বলতে পারছে না। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে হঠাৎই এক হাতে বন্যার চোখ মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এ মেয়ে চুপ করো, কী যে বাজে কথা সব বলছো। আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকেই বিয়ে করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো বিয়ে করব, তবুও আমি তোমাকেই বিয়ে করব। এ তানভীর শুধু বন্যার, আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকবো, পাষাণ হলেও তোমারই থাকবো, বুঝছো মেয়ে? বন্যা শীতল চোখে তানভীরের দিকে তাকিয়ে আচমকায় তানভীরকে জড়িয়ে ধরল। হঠাৎই তানভীর কিছুটা ঘাবড়ে গেছে। আশেপাশে আবেগঘন করে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখল। প্রথমবারের মতো তানভীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। তানভীরের হৃদস্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলো দপদপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতির সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির প্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধুমহলের সবচেয়ে ম্যাচুয়ার মেয়েটা আজ বিবেক বলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট বাচ্চার মতো তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানভীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল।
সে আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করে বলল, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুঙ্কার দিল, ভাবুক। বন্যা তানভীরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। যা হবে দেখা যাবে ভেবে তানভীরও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তানভীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লাগছে। ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যা বুঝতে পেরে তানভীরকে ছেড়ে পিছনে দেখার চেষ্টা করলো। তানভীর বন্যার পিঠ থেকে হাত সরাতে ফুলগুলো দেখতে পেল। বন্যা তানভীরের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল, তোমাকে দেওয়ার জন্য। তাহলে দিচ্ছেন না কেন? নাকি অন্য কাউকে দিতে চান? তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক এবং অনন্য নারী। দিলে তোমাকেই দিব, কিন্তু কথা হলো হাঁটু গেড়ে না দিয়ে এমনি দিলে কি তুমি রাগ করবে? না মানে আশেপাশে অনেক মানুষ আছে তো, হাঁটু পানিতে হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি শুরু করে দেয় তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে তাহলে এমনিই দেন। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো। তুমি আমার চোখে মুগ্ধতার আনন, হৃদয়ের উষ্ণ প্লাবন। আমার ছায়াবৃত্ত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন। তুমি আমার ছন্নছাড়া জীবনের সুনিপ নাটাই। এই বিস্তৃত জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসার সমুদ্রের তরঙ্গের নেই, যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসা জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর হুঙ্কার দিল, ভালোবাসি বলো। না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন বিলন হয়ে যাব মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দুপা করে পেছাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। তো ভিউয়ার্স, গল্পটির নাম আমির তো ভালোবাসি তোকে। এটা গল্পের 33তম পর্ব। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত গল্পটা অনেক দেরিতে দেওয়ার জন্য। আসলে কিছু ফ্যামিলিগত সমস্যার কারণে আমি দিতে পারিনি। আগামী পর্বে শেষবার দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।